হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব লিজেন্ড অব দ্য ব্লু সি কোরিয়ান ড্রামাটির 7 নম্বর পর্ব। এর প্রথম 6টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই প্রথম 6টি পর্ব দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেইন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম অ্যাক্সিডেন্টের পর জলপরি অস্বাভাবিকভাবে দ্রুত সুস্থ হয়ে যায়। এরপর তাকে যখন ডিসচার্জ করে দেয় তখন সে প্রথম তুষারপাত দেখতে না পাওয়ার জন্য আফসোস করলে জুনজো তাকে এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানে তখনও তুষারপাত চলছিল। সেখানে সে জলপরীকে একবার আই লাভ ইউ কথাটা বলতে বলে। সে কথাটা বলেছিল কিনা সেটা দেখানোর আগে আমাদের আবারও অতীতের কাহিনী দেখানো হয়, যেখানে ইয়াং এর লোকেরা জলপরীকে গুহায় খুঁজে পেয়ে তাকে বন্দী করে নিয়ে যায়। অন্যদিকে দামরিয়ং তাকে খুঁজতে খুঁজতে সে তার বন্ধুকে এক জায়গায় পড়ে থাকতে দেখে। তাকে তখন সে উদ্ধার করে প্রাসাদে নিয়ে আসে খুবই মুমূর্ষু অবস্থায়। এরপর সে যায় ইয়াং এর কাছে। ইয়াং তখন তার কাছে ক্ষমা চাওয়ার অভিনয় করে যে তার স্ত্রী প্রাসাদে জলপরীকে খুঁজতে গেছিল সেজন্য, মানে সে বোঝাতে চায় জলপরী সম্রাটের কোনো ক্ষতি করতে পারে সেই চিন্তায় তার স্ত্রী প্রাসাদে গেছিল। দামরিয়ং তখন তার ঘরে কমলা দেখতে পায়, যেটা ওই সময় খুবই দুষ্প্রাপ্য একটি ফল ছিল। সে ইয়াংকে বলে ওই লোকটি, মানে যার বডি সমুদ্র তীরে পড়েছিল, সে মৃত্যুর আগের দিন ইয়াং এর বাড়িতে এসেছিল, যেটা আমরা দেখেছিলাম। সেখানে ইয়াং নাকি প্রথমে তাকে অতিথি হিসেবে আপ্যায়ন করেছিল এবং তাকে এই কমলা খেতে দিয়েছিল। এরপর তাকে শরবতের সাথে বিষ খাইয়েছিল। আর সেদিন তুষারপাত হওয়ায় তার বডি ঠান্ডায় জমে গেছিল, তাই প্রাথমিকভাবে দেখে বিষের কোনো আলামত বোঝা যায়নি। কিন্তু ময়না তদন্ত করে তার পাকস্থলীতে বিষের পাশাপাশি এই কমলা লেবুর উপস্থিতি পাওয়া গেছে। দামরিয়ং তখন সেখানে প্রহরীদের ডাকে এবং ইয়াং এর স্ত্রীর ঘর থেকে সেই বিষ তারা উদ্ধার করে। ফলে এইসবের অপরাধে ইয়াং এবং তার স্ত্রীকে বন্দী করা হয়। দামরিয়ং এর পর হংনানের কাছে গিয়ে জানতে পারে জলপরীকে তারা কোথায় রেখেছে। তারা একটি সরাইখানায় তাকে বন্দী করে রেখেছে, যেখানে তার উপর অত্যাচার করে তার চোখের পানি ঝরিয়ে তারা অনেক মুক্তা সংগ্রহ করেছে। দামরিয়ং তখন মুক্তাগুলো টান দিয়ে প্রজাদের মাঝে ফেলে দিয়ে জলপরীকে সেখান থেকে নিয়ে যেতে থাকে সমুদ্রের দিকে। তো সিন শিফটে প্রেজেন্টে ফিরে আসে, যেখানে জুনজে জলপরীকে আই লাভ ইউ বলতে বললে সেভাবে জুনজেই হয়তো এটা তাকে বলছে। সে তখন বলে, তুমি তাহলে আমার উপর সম্মোহিত হয়ে গেলে। মানে স্পেনে জুনজে তাকে বলেছিল প্রেম ভালোবাসা ঠিক না, এটা করলে তুমি তার উপর সম্মোহিত হয়ে যাবে, সারাদিন শুধু তার কথাই মনে হবে, ইত্যাদি ইত্যাদি। এমনকি জুনজে যে তাকে রামেন রান্না করে খাইয়েছিল এটাও সে জুনজেকে বলে। এখানে জুনজের তো মনে ছিল না যে জলপরী তার কথাই বলছে, তাই এটা অন্য কোনো ছেলে ভেবে সে অনেক জেলাস ফিল করে। জলপরী এর পর তাকে আই লাভ ইউ বলে। এতে জুনজে তাকে চিনতে পারে কিনা সেটা বোঝা যায় না, কারণ সে অলরেডি জেলাস হয়ে অন্য মুডে ছিল। তো এরপর তারা বাড়িতে ফিরে আসে, যেখানে জুনজের বারবার মনে পড়তে থাকে কোন ছেলে ওকে রামেন খাইয়েছিল, ওরা কি তাহলে একে অপরকে ভালোবাসতো। তো এদিকে আমরা দেখেছিলাম নামসং কাংসেহির গোপনে রাখা মাইক্রোফোনটির ব্যাপারে জানতে পারায় মাদিয়াং তার কাছে এসে তার গাড়িটি অ্যাক্সিডেন্ট করায় আর সবাইকে বোঝাতে চায় সে নেশা করে গাড়ি চালাচ্ছিল, তাই সে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্টে সে গুরুতরভাবে আহত হয় এবং কোমায় চলে যায়, যেমনটা তার সাথে অতীতে হয়েছিল। অন্যদিকে জুনজেরা তাদের পরবর্তী মিশন হিসেবে জিনজুকে টার্গেট করে তার সাথে বাটপারি করার জন্য, কিন্তু তারা এটা জানতো না জিনজু চাষিয়ার ভাবি। তো তারা বাড়ি থেকে বেরিয়ে গেলে জলপরী একা একা যায় সেই ভিক্ষুক মহিলার সাথে দেখা করতে। তখন দেখা যায় মাদিয়াং তাকে ফলো করছে। এদিকে সেই গোয়েন্দা অফিসারও মাদিয়াংকে এলাকায় খুঁজছিল। একদিকে সে জেল পলাতক আসামি, অন্যদিকে সে রিসেন্টলি এখানে একটি খুন করেছে সেজন্য। তো তারা মাদিয়াংকে খুঁজে পায়, কিন্তু সে কৌশলে তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এদিকে দেখা যায় জিনজুর মেয়ে এলিজাবেথ এবং জলপরী সেই পিচ্চি বন্ধু একই স্কুলে পড়তো। এলিজাবেথ পিসিটাকে রাস্তায় বুলিং করতে থাকে যে তোরা ভাড়া বাড়িতে থাকিস, তোর বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, তুই আর এই রাস্তা দিয়ে যাবি না। মানে বড় লোকদের যে অহংকারী ব্যাপার স্যাপার থাকে আর কি। তাদের এইসব জলপরী লক্ষ্য করে এলিজাবেথকে বকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। সে তো কাঁদতে কাঁদতে এসে তার মাকে সবটা জানায়। তার মা তখন তাকে নিয়ে জলপরীদের কাছে যায়। আর এর ফলে জুনজেরা যে প্ল্যান করে রেখেছিল জিনজুর সাথে দেখা করবে, তাদের সেই প্ল্যান ভেস্তে যায়। তো জিনজু জলপরীর কাছে আসলে তার রূপ দেখে এসে ফিদা হয়ে যায় আর ভাবতে থাকে ও কোথা থেকে ও রূপচর্চা করে। এইসব ভেবেই সে আর তাকে তেমন কিছু বলতে পারে না। তো যাই হোক, এদিকে জুনজেরা মিশনে ব্যর্থ হয়ে বাড়ি ফেরার সময় তেইও জুনজেকে বলে, তুমি এই লাইনে কিভাবে আসলে। তখন দেখানো হয় বাড়ি থেকে বের আসার পর নামদো তার কাছে এসে বলেছিল সে নাকি তার মাকে খুঁজে দিতে পারবে, বিনিময়ে তাকে অগ্রিম টাকা দিতে হবে। জুনজে বিশ্বাস করে তাকে টাকা দিয়েছিল, কিন্তু টাকা পেয়ে নামদো গা ঢাকা দেয়। এরপর কিছুদিন পর সে নামদোর দেখা পেলে তাকে যখন সে মারতে যায় তখন নামদো তাকে বলে তার সাথে কাজ করতে।
সে তাকে বোঝায় মাকে খুঁজতে হলে প্রথমে তোর অনেক টাকা লাগবে। জুনজেও সেই থেকে তার সাথে বাটপারি করতে শুরু করে। এতক্ষণ এই সবকিছু জুনজে এবং তেইও গল্প করছিল, আর নামদো গেছে অন্য একটা কাজে। সে গেছে হসপিটালে জলপরীর রিপোর্ট গুলো আনতে। সেখানে সে দেখে জলপরীর ভেঙে যাওয়া পায়ের হাড় ঠিক হয়ে গেছে মাত্র 1 সপ্তাহের মধ্যে, যেটা থেকেই তাকে ভাবতে বাধ্য করায় জলপরী কি আদৌ মানুষ নাকি অন্য কিছু। তো এদিকে দেখা যায় জলপরীর কাছে টাকা না থাকায় সে একটি নদীতে নামার সিদ্ধান্ত নিচ্ছিল মাছ খাওয়ার জন্য। তখন ইয়ো জাংহুন নামে একজন লোক তাকে বাঁচায়। মানে সে ভাবছিল জলপরী হয়তো পানিতে লাফ দিবে। এখানে জাংহুনও ছিল একজন মারম্যান বা মৎস্য মানব, যেটা তারা দুইজনই বুঝতে পারে। তো জাংহুন তার টাকা না থাকার কথা শুনে বলে, আরে বোকা, আমাদের চোখের পানি এখানে অনেক দামি, এটা বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। এরপর সে তার এখানে আসার কারণ জানতে চাইলে জলপরী তাকে জুনজের কথা জানায় এবং জুনজেকে সে একাই ভালোবাসে, জুনজে তাকে ভালোবাসে না এটাও সে বলে। তার সব শুনে জাংহুন বলে, তুমি কি পাগল নাকি? কিছুই না জানে একটা মানুষের জন্য তুমি জল ছেড়ে ডাঙায় চলে এসেছো। সে জানায় জলপরীরা ডাঙায় আসলে তাদের হাত শক্ত হতে শুরু করে। এটা যেন না হয় তার জন্য প্রিয় মানুষটার ভালোবাসা পাওয়া প্রয়োজন। তোমার ভালোবাসা যদি একপাক্ষিক হয় তাহলে তোমার হাতে আর বেশি সময় নেই। তবে তোমার জন্য একটা কাজ করতে পারি। প্রতিটা মানুষের ভিতরেই জেলাসি বলে একটা জিনিস আছে, ছোট্ট একটা নাটক করলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। ফলে তারা দুইজন একসাথে জুনজের বাড়িতে গিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতন বিহেভ করতে থাকে। এতে জুনজে তো রেগে আগুন হয়ে যায়। সেই রাগে সে জলপরীকে খোঁটা দিয়ে বলে, তুমি যে এখানে থাকছো, বসে বসে খাচ্ছ, টুকটাক বাড়ির কাজগুলো তো করতে পারো। ফলে জলপরী বাড়ির বিভিন্ন কাজ করতে থাকে। এরপর জুনজেরা কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন বাড়িতে যেহেতু জলপরী একা ছিল, তাই বাড়িতে সুইমিং পুল দেখে সে গোসল করার ইচ্ছা কিছুতেই আটকে রাখতে পারে না। সে ওই পানিতে নেমে গোসল করতে থাকে, যার ফলে তার পুনরায় লেজ গজিয়ে যায়। এদিকে সেই সময় জুনজে বাড়িতে ফিরে আসে, তার ফোন ফেলে গেছিল সেটা নিতে। তখন সুইমিং পুলে সে জলপরীকে গোসল করতে দেখে ফেলে। তো এবার কি সে জলপরীকে চিনে ফেলবে? মানে সে যে একটি জলপরী, এটা কি জুনজে জানতে পেরে যাবে? এইরকম প্রশ্ন রেখেই 7 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কি হতে চলেছে সেটা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।